শোন না, রিদি অদিতি কই আজকে? কি জানি, রাতে কল দিয়ে শুধু বলল আসতে পারবে না, আর তো কিছু বলল না। ধুর, মেয়েটা একটা শাকচুন্নি, কখন কি করে নিজেও জানে না। চুপ থাক, এখন পা চালা জলদি, তাড়াতাড়ি ভার্সিটিতে পৌঁছতে হবে, উই আর অলরেডি লেট। আমাকে কি তোর শেয়াল মনে হয় যে বড় বড় লাফ দিয়ে ভার্সিটিতে পৌঁছে যাব? উফ, চুপ থাক, আর মাত্র 5 মিনিট বাকি। তো এইটা এখন বলতেছিস কেন? দৌড় লাগা জলদি। রাস্তার সবাই তিথি আর হৃদির দিকে তাকিয়ে আছে। সবাই ভাবছে দুজনে মিলে হয়তো দৌড়ের প্রতিযোগিতায় লাগছে। এইদিকে তাদের কোনো খেয়ালই নেই, তারা যতটা পারে জোরে জোরে দৌড়াচ্ছে। কারণ আজকে যদি ওরা দুজনে সুনয়ন স্যারের ক্লাস লেট করে যায়, সুনয়ন স্যার দুজনকে কাচ্চা চিবিয়ে খাবে। জ্যামের মাঝে অর্নিল বসে আছে, পাশে বসে রয়েছে নয়ন, অর্নিলের বেস্ট ফ্রেন্ড। অর্নিল এই জ্যামের সাথে গরমে ঘেমে একাকার হয়ে যাচ্ছে, অনেক বেশি বিরক্ত লাগছে তার। হঠাৎ তার চোখ যায় রাস্তায় কোণায়। হঠাৎ যেন অর্নিলের কাছে মনে হলো সারা দিকে খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া বইছে, যা অর্নিলকে শীতল করে দিচ্ছে। অর্নিল সানগ্লাসটা খুলে রাস্তার কোণে তাকিয়ে আছে। এই অর্নিল, কি দেখছিস? গাড়ি আগে বাড়া শালা। নয়নের ধাক্কা দেয় অর্নিলের হুঁশ ফিরে। একবার নয়নের দিকে তাকিয়ে আবার রাস্তার কোণায় তাকায়, তারপর আবার নয়নের দিকে রাগী চোখে তাকায়। কি হয়েছে? অমন করে তাকিয়ে আছিস কেন? তোর জন্য অপ্সরাকে হারিয়ে ফেললাম, তোকে আজকে এইখানে মেরে ফেলবো। আই উইল কিল ইউ। আরে ভাই থাম। কি হয়েছে? কে অপসরা? কাকে দেখছিস খুলে বল। কাকে দেখছিস খুলে বল। তার আগে গাড়ি স্টার্ট কর। দেখ পিছনে সব গাড়ি হর্ন বাজাচ্ছে। এবার অর্নিল লুকিং গ্লাস নিয়ে তাকিয়ে দেখে আসলেই তার পেছনের সব গাড়ি থেমে আছে আর ইচ্ছে মতো হর্ন বাজাচ্ছে। অর্নিল তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিয়ে সামনে দিয়ে এক জায়গায় থামায়। এবার বলো তো কি হয়েছে? কাকে দেখছিস? আর তোর অপসরাই বা কি? অর্নিল নয়নকে কালকের ঘটনা সবটা বলে দেয়, আর আজকে রাস্তায় তিথিকে দৌড়াতে দেখেছে সেটা বলে। সবকিছু শুনে নয়ন তাড়াতাড়ি পানির বোতল নিয়ে গাড়ি থেকে বেরিয়ে পানি ঢেলে রাস্তায় মাথায় হাত দিয়ে বসে পড়ে। নয়নের এই কাণ্ড দেখে অর্নিলের ভীষণ রাগ হচ্ছে, ইচ্ছে করছে এখনই রাস্তায় উস্তা মেরে ফেলে দিতে নয়নকে। অর্নিল গাড়ি থেকে বের হয়ে নয়নের সামনে গিয়ে দাঁড়ায়। নয়ন একবার উপরের দিকে তাকিয়ে অর্নিলকে দেখে আবার মাথায় পানি ঢালে। হোয়াট দ্য হেল আর ইউ ডুইং? ভাই দাঁড়া, আমার মাথা ঘোরাচ্ছে। দ্য অর্নিল চৌধুরী, দ্য কুল ম্যান, একটা মেয়ের প্রেমে পড়েছে। তাকে দেখে তার হুঁশ জ্ঞান হারিয়ে গেছে। মাই গড, কি ভয়ঙ্কর ব্যাপার। এইখানে ভয়ঙ্কর ব্যাপারের কি আছে? আর আমি কখন বলেছি আমি প্রেমে পড়েছি? এটা ভয়ঙ্কর ব্যাপার, কারণ তুই 14 বছর লন্ডন ছিলি। এত মেয়ে তোর পিছনে পিছনে ঘুরঘুর করেছে, কাউকে পাত্তা দিসনি। দেশে আসার পর তুই যেখানেই গেছিস সেখানে মেয়েরা তোকে এক নজরে দেখার জন্য পাগল হয়ে যেত। আর টিনা, টিনা তো তোর প্রেমে পাগল। তোর পিছনে সেই কবে থেকে লেগে আছে, তুই তো পাত্তাই দিস না। আর তুই এই অর্নিল, এই মেয়েকে দেখে ক্রাশ খাইছিস। চুপ থাক, ফালতু কথা বলিস না। এখন আইডিয়া দে, তিথিকে কোথায় খুঁজবো, কিভাবে খুঁজবো? ওকে এক নজর দেখার জন্য আমার চোখ যে পাগলের মতন করছে। আমাকে আরেক বোতল পানি দে তো ভাই। থাপ্পড় কয়টা খাইতে মন চাইছে? একটাও না। তাহলে চুপচাপ আইডিয়া দে। আচ্ছা, দিদি দৌড়ে কোথায় যাচ্ছিল জানিস? জানলে এখানে বসে থাকতাম? আই মিন ওর হাতে একটা ব্যাগ ছিল, সাইড ব্যাগ বা অন্য কিছু। অর্নিল কিছুক্ষণ ভাবল। হ্যাঁ, মনে পড়েছে, ওর কাঁধে ব্যাগ ছিল। বাচ্চাদের মতন দুই কাঁধে ব্যাগ নিয়ে দৌড়াচ্ছিল, আর গলায় আইডি কার্ড ছিল। কালো সাদা কম্বিনেশনের একটা টপস পরেছিল, কালো হিজাব আর লেডিস স্কেটস পরা ছিল কালো রঙের। ইস কি কিউট লাগছিল আমার অপ্সরাকে। ইউ মিন তোর অপসরা স্কুলে পড়ে? কি? ওকে ওকে, ওইভাবে তাকাস না, হয়তো কলেজে পড়ে। চল খুঁজে দেখি আশেপাশে কী কী কলেজ আছে। অর্নিল আর নয়ন সারাটা এলাকা খুঁজলো, কিন্তু শুধু একটা স্কুল আর একটা ভার্সিটি খুঁজে পেল। তোর বর্ণনা অনুযায়ী মনে হচ্ছে না অপসরা তোর দিদি কোনো ভার্সিটিতে পড়ে, তার মানে স্কুলেই পড়ে। অনিল একটা স্কুলে পড়ুয়া বাচ্চা মেয়ে প্রেমে পড়েছে। শাট আপ। অপ্সরাকে দেখে তো মনে হয় না স্কুলে পড়ে, কিন্তু আচার আচরণ তো তাই। অর্নিল আর নয়ন গাড়ি নিয়ে বিকেল 4:30 অবধি স্কুলের নিচে অপেক্ষা করে। 4টায় স্কুল ছুটি হয়, একে একে সব বাচ্চারা বেরিয়ে আসে, কিন্তু তিথি আসে না। তিথি আসবে কিভাবে? তিথি তো ভার্সিটিতে পড়ে, স্কুলে না। কিন্তু তা তো আর অর্নিল বা নয়ন জানে না। বলদা পোলাপাইন। কিরে ভাই, সবাই তো বেরিয়ে এলো কিন্তু তোর তিথি তো এলো না। আমি কি জানি? তুই শিওর তুই তিথিকেই দেখেছিলিস? হ্যাঁ, আমি শিওর ওইটা তিথি ছিল।
অর্নিল গাড়ি থেকে নেমে স্কুলের পিয়নকে জিজ্ঞেস করলো ভেতরে আর কেউ আছে কিনা। পিয়ন জবাবে না বলল। অর্নিল একরাশ ব্যর্থতা নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়িতে উঠতে যাবে তখন সামনের দিকে তাকিয়ে তার চোখ আটকে গেল। অর্নিল সামনে তাকাতেই তিথিকে দেখতে পায়। তিথি কিছু বাচ্চাদের সাথে হাসি মুখে হাত নাড়িয়ে কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে আসছে। বাচ্চাগুলো খিলখিল করে তিথির সাথে হাসছে। পাশে রিমিও আছে। অর্নিল তিথির হাসি দেখে জান যায় যায় অবস্থা। বুকে হাত দিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে এক মনে তিথিকে দেখছে। অর্নিলের মাথায় এখন এটা চলছে, একটা মেয়ে এতটা সাধারণভাবে কেমনে চলে, যেখানে আজকালকার মেয়েরা এত মডার্নভাবে চলাফেরা করে। আর তিথির হাসি, ইস, মনে হচ্ছে মুক্ত ঝরছে। এত সুন্দর করে কেউ কিভাবে হাসতে পারে। নয়ন অর্নিলকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে সামনের দিকে তাকায়। মাশাল্লাহ, অর্নিল এ তো পুরো পরী। অর্নিল দৌড়ে তিথির সামনে যায়, পেছন পেছন নয়নও যায়। হঠাৎ অর্নিলকে এইভাবে দৌড়ে আসতে দেখে তিথি খানিকটা চমকে যায়। হঠাৎ কি মনে করে ভয় পেয়ে যায়। ডাকাত আসছে রে, দৌড়ে পালা সবাই। তিথির কথা শুনে বাচ্চাগুলো সহ তিথি এক দৌড়। শুধু দাঁড়িয়ে আছে রিমি, অর্নিল, নয়ন ক্যাবলাকান্তের মতো। অর্নিলের মাথায় এটা কিছুতে আসতে না, যাকে দেখে সব মেয়েরা ক্রাশ খায় তাকে দেখে তিথি ডাকাত বলে পালালো। কি আজীব। নয়ন কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হো হো করে হেসে দেয়। তিথি কিছুক্ষণ দৌড়ে আশেপাশে তাকিয়ে দেখে হৃদি সাথে নাই। সাথে সাথে আবারও পেছন ফিরে দেখে ওরা তিনজন ওখানেই দাঁড়িয়ে আছে। ওই রিদি, ওইখানে দাঁড়িয়ে আছিস কেন? ডাকাতের সাথে বিয়ে বসতে ইচ্ছে হয়েছে বুঝি? ওই তুই ডাকাত কই পেলি? এখানেও কোনো ডাকাত নেই, এদিকে আয়। ডাকাত নেই তাহলে ওনারা দুজন দৌড়ে আসলো কেন? এইবার ওরা তিনজন বুঝতে পারলো কেন তিথি এমন দৌড় দিল। তিথির এমন বাচ্চামো দেখে সবাই একসাথে হেসে দিল। নয়ন তো হাসতে হাসতে রাস্তায় বসে পড়েছে। ওদের তিনজনকে হাসতে দেখে তিথি আবার দৌড়ে ওদের কাছে আসে। ডাকাত তাড়া করেনি আপনাদের? না, তাহলে এইভাবে দৌড়ে আসলেন কেন? জানেন আমি কত ভয় পেয়ে গেছি। উফ, পরাণ পাখি ফিরলো। পরাণের পাখি মিন্স হোয়াট? পরাণের পাখি, এটাও বোঝেন না? এত বড় হয়েছেন কি গায়ে হাওয়া লাগানোর জন্য? তোমার এইসব অদ্ভুত ল্যাঙ্গুয়েজ বোঝার ইচ্ছে নাই। আপনারা এখানে কি করেন সেটা বলেন, আর অমন দৌড়ে আসলেন কেন? আমি আর নয়ন এখানে জগিং করতে এসেছি তাই। এই টাইমে জগিং, তাও এই মেইন রোডে? হ্যাঁ, কেন? তোমার কোনো প্রবলেম আছে? না, আমার কি প্রবলেম থাকতে পারে? এই রিদি, চল তো যাই। এই, তুমি যাচ্ছ যাও, রিদিকে সাথে নিয়ে যাচ্ছ কেন? আমি রিদির সাথে কথা বলবো। রিদি বলবে না আমার সাথে কথা? হ্যাঁ হ্যাঁ বলবো তো, কেন বলবো না। ওই তিথি তুই যা। ওকে থাক তুই, আমি গেলাম। আরে দাঁড়া না 2 মিনিট, এমন করছিস কেন? তিথি গাল ফুলিয়ে রাস্তার এক কোণে গিয়ে দাঁড়িয়ে রইল। তিথির ভাবতেই রাগ হচ্ছে, রিদি এই হনুমান হাদিটার জন্য তাকে চলে যেতে বলল। তিথির ইচ্ছে করছে রিমিকে একদম পানি ছাড়াই কাঁচা চিবিয়ে ফেলতে। অর্নিল কৌশল খাটিয়ে ওরা দুজন কোন ভার্সিটিতে পড়ে, কোথায় থাকে, কখন ভার্সিটিতে যায় আসে সবকিছু জেনে নেয়। তারপর রিদিকে বিদায় দিয়ে গাড়িতে ওঠে। গাড়িতে ওঠার পর অর্নিল একবার তিথির দিকে তাকায়। গাল ফুলিয়ে অন্যদিকে মুখ করে তাকিয়ে আছে মেয়েটা। অর্নিলের দিকে চোখ ফেরাতেই তিথি একবার ভেঙচি কাটায়। অর্নিল মুচকি হেসে সানগ্লাসটা পরে গাড়ি স্টার্ট করে। তোর চয়েস কিন্তু মাশাল্লাহ ভাই। ভাবি কিন্তু কোনো অংশে পরীর থেকে কম না। আই নো। ভাবিকে তো একবারে ড্রপ করে দিতেই পারতি, চলে আসলি কেন? ড্রপ করতে গেলে যদি তিথি বুঝে যায় আমার মনে ওর ছবি একে পাগলের প্রেমিকের মতন বসে আছি, তাহলে যদি তিথি আর আমার সামনে না আসে? আমি যতদূর জানি মেয়েদের আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার দিয়ে সৃষ্টি করে যাতে কোনো ছেলে যদি কোনো মেয়েকে লাইক করতে বা ভালোবাসতে শুরু করে তাহলে ওই মেয়েটি অনায়াসে সবটা বুঝে যায়। বাপ্পা, এত কিছু জানলি কেমনে? অর্নিল মুচকি হাসে আর ড্রাইভ করার মনোযোগ দেয়। রাতে তিথি টেবিলে বসে স্টাডি করছিল। হঠাৎ তিথির ফোনটা বেজে ওঠে। আননোন নাম্বার থেকে কলটা রিসিভ করে না। আবার ভয়ও লাগে যদি শাফিন হয়। তিথি আর কোনোভাবেই শাফিনের সাথে যোগাযোগ করতে চাচ্ছে না। কেনই বা করবে? কি পেয়েছে ও শাফিনকে এতটা ভালোবেসে? ধোকা ছাড়া আর তো কিছুই না। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়েছে তিথি। আগের লাইফে ব্যাক করেছে আর দুর্বল হতে চায় না সে। এসব ভাবতে ভাবতে ফোনটা বেজে আবার কেটে গেল। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে 5টা মিসড কল। অতশত না ভেবে আবারও স্টাডিতে মনোযোগ দিল, কিন্তু পারছে না। কোনোভাবেই মন সায় দিচ্ছে না তার। তাই উঠে 2 কাপ কফি বানালো। 1 কাপ রিদিকে দিল, আর 1 কাপ নিয়ে বারান্দায় চলে যায়। তিথিরা যে রুমে থাকে সেই রুমে ছোট্ট একটা বারান্দা আছে।
বারান্দায় দাঁড়ালে অনায়াসে ব্যস্ত শহরের গাড়ি মানবদেহের আপন গতিতে ছুটে চলা দেখা যায়। এখন এত ব্যস্ততা দেখা যাচ্ছে এই শহরে, অথচ রাত গভীর হলে সব ব্যস্ততা কাটিয়ে এক রূপ ধারণ করবে। সেই ব্যস্ত শহরই তিথি একটা দীর্ঘশ্বাস ছাড়ল। হঠাৎ তার চোখ গেল বাড়ির নিচে একটা কালো গাড়িতে। গাড়িটা বেশ বড়, এর আগে কখনো এখানে দেখেনি। তিথি অত মাথায় ঘামায় না, তাই তখন তার কানে আসে আবারও ফোনের রিংটোনের আওয়াজ। এবার বিরক্ত হয়ে তিথি কলটা রিসিভ করলো। তিথি একরাশ বিরক্ত নিয়ে হ্যালো বলল, কিন্তু ওপাশ থেকে কোনো আওয়াজ আসলো না, শুধু একজনের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। তিথি আবারও হ্যালো বলল, কিন্তু এবার ফলাফল একই রকম, কোনো আওয়াজ নেই। তিথি বিরক্ত হয়ে ফোন কেটে অফ করে আবার শহর দেখাতে মনোযোগ দেয়। অর্নিল, কি হয়েছে ভাই তোর? এত ভয় পাচ্ছিস কেন? জানি না রে, আমার লাইফের প্রথম ভালোবাসা যদি হারিয়ে যায়। নিজের ভালোবাসা দিয়ে ধরে রাখবি। কামান ম্যান, তুই অর্নিল চৌধুরী, তোকে এইভাবে মানায় না। যেটা করতে চাইছিলিস সেটা কর। অর্নিল কোনো রকম মাথা নাড়ায়। তিথি, কি হয়েছে? এইভাবে গাড়িটার দিকে তাকায় আছিস কেন? ক্যাম্পাসে যাবি নাকি ওইখানে থাকবি? আরে ধুর মাইয়া, হাতির মতন পোপো করতেই আসিস, চুপ থাকতে পারিস না? ওকে মহারানী, আপনি ওই গাড়িটার দিকে এমনভাবে তাকিয়ে আছেন কেন, জানতে পারি? এই কালো রঙের গাড়িটা কাল যখন আমি রাতে বারান্দায় দাঁড়িয়েছিলাম তখন বাড়ির নিচে ছিল, আজ আবার কলেজের সামনে। কাজ আছে হয়তো কিছু, চুপ থাক, জলদি চল ভিতরে। রিদি তিথিকে টানতে টানতে ক্যাম্পাসের ভেতরে নিয়ে গেল। এইভাবে এখানে থাকার কারণটা বলবি? ওই গাড়িটা নিয়ে আসলে তিথি বুঝে যেত যে আমি ফলো করছি তিথিকে। তোর মতন মাথা মোটা এগুলো বুঝবে না, সো চুপ থাক। সকাল সকাল অর্নিল তিথিকে এক নজর দেখার জন্য গাড়ি নিয়ে ছুটে চলে এসেছে ভার্সিটির সামনে। রাতেও যেন অর্নিলের তিথিকে এক নজর না দেখলে মন ভরে না। কালকে রাতে যখন অর্নিল তিথিকে কল দেয় তখন তিথির মিষ্টির ঝাঁঝালো কণ্ঠ শোনা অর্নিলের রাতের ঘুম না হওয়ার কারণ ছিল, কিন্তু অর্নিল সাহস করে কথা বলতে পারছিল না, ভয়ে যদি তাকে তিথি ইগনোর করে। ভালোবাসলে আসলে সবার মনে প্রিয় মানুষটাকে হারানোর ভয় প্রতিটা মুহূর্তে তাদের তাড়া করে বেড়ায়, যতক্ষণ না একদম নিজের করে না নিতে পারে। তবুও তখনও যেন ছোটখাটো একটা ভয় থেকেই যায়। অর্নিলের বেলায়ও ব্যতিক্রম হলো না। ক্যাম্পাসে ঢোকা অবধি অর্নিল তিথিকে মন ভরে দেখে নেয়, যদিও এতটুকু দেখায় তার মন ভরছে না, তবুও দিনটুকু চলে যাবে কোনো মতে এই দিয়ে। আপনি এখানে কি করছেন? আমি মানে হয়েছে কি, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোমাদের দেখে থামলাম। এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন? দুদিন যাবৎ আপনি কোনো না কোনোভাবে ঠিক আমাদের সামনে চলে আসেন, এটা কি কাকতালীয় নাকি ইচ্ছে করে? অর্নিল কি বলবে বুঝতে পারছে না, তবে এটা ঠিক বুঝতে পারছে তিথির মন কোথাও একটা খটকা লাগছে। এই ভাবতে অর্নিলের বুকটা ধূপ করে উঠল। তাহলে কি তিথি ধরে ফেলেছে? অর্নিল ইচ্ছে করে তিথির সামনে বারবার আসছে। ধরে ফেললেই বা কি হবে? ইগনোর করবে? ইগনোর করলে তো আমি মানতে পারবো না সেটা। অর্নিলের বুকে হালকা একটু ব্যথা অনুভব করছে। না, সেইখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। অর্নিল কোনো কথা না বলে তাড়াতাড়ি নয়নকে সাথে নিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট করে। একবার আহত দৃষ্টিতে তিথির দিকে তাকায়, তারপর গাড়ি ড্রাইভ করে এক নিমিষে ওদের থেকে অনেকটা দূরে চলে আসে। তিথি আর রিদি ওইখানে হাবার মতো দাঁড়িয়ে আছে। তিথি ভাবছে সে এমন কি বলে দিল যে অর্নিল এইভাবে চলে গেল। বিকেলে ভার্সিটি শেষে যখন বাড়ি ফিরছিল তখন বাড়ি থেকে 5 মিনিট দূরত্বের স্থানে হঠাৎই অর্নিলের গাড়ি এসে থামে। অর্নিল গাড়ি থেকে নেমে সোজা তিথির দিকে দৃষ্টি নিক্ষেপ করে। তিথির কাছে বিষয়টা মোটেও কাকতালীয় মনে হচ্ছিল না, তার মনে হচ্ছে অর্নিল ইচ্ছে করেই বারবার তার সামনে আসছে। তিথি বেশি কিছু না ভেবে আবার রিদিকে নিয়ে হাঁটা ধরে। আজকে 14 দিন হয়ে গেল অর্নিল তিথি একবারও মুখোমুখি হয়নি। তিথি তো এই 14 দিনে একবারও অর্নিলকে দেখতেই পায়নি। তিথির এখন নিজের কাছে খারাপ লাগছে, ভাবছে তাই তো সেদিন ওই কথাটা বলা ঠিক হয়নি। কষ্ট পেয়েছে হয়তো, কিন্তু তিথি যাচ্ছে না তার লাইফে আবার কোনো পুরুষ মানুষ আসুক, সে বন্ধু হোক আর অন্য কোনো রূপে। বিশ্বাস উঠে গেছে তার পুরুষ মানুষদের উপর থেকে। বিশ্বাস ওঠার জন্য একমাত্র দায়ী শাফিন। হ্যাঁ, শাফিন যদি তার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা না করত তাহলে হয়তো এমন কিছুই হতো না। এত কিছুর পরেও তিথির 2 দিন ধরে কি যেন খালি খালি লাগছে, কিন্তু বুঝতে পারছে না অ্যাকচুয়ালি কি খালি খালি লাগছে। তিথি অর্নিলকে না দেখলে এই 14 দিনে অর্নিল একটাও সুযোগ মিস করে নাই তিথিকে দেখার। প্রতিদিন সকাল ভার্সিটির সামনে, বিকেলে বাড়ির সামনে গাড়ি নিয়ে অপেক্ষা করত তিথিকে এক নজর দেখার জন্য। ইচ্ছে করে সে এই 14 দিনে তিথির সামনে আসে নাই। না আসার কারণ হয়েছে ভালোবাসার ভয়। ওই দিন থেকে অর্নিলের ভয়টা যেন আরও 14 গুণ বেড়ে গেছে। প্রতিদিন 2 বেলা দেখা আর রাতে 1000টা কল দিয়ে
তিথির মিষ্টি ঝাঁঝালো কণ্ঠে একবার হ্যালো বলাটা দিয়েই সে এই 14 দিন পার করেছে। কিন্তু আজকে তার যেন আর সহ্য হচ্ছে না, চোখ দিয়ে আগুন বেরোচ্ছে তার। রাগে তার গালগুলো লাল টকটকে হয়ে গেছে, নাকটাও লাল হয়ে গেছে। ফর্সা চেহারায় রাগে লাল হওয়াটা বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। নয়ন তো ভয় কিছুই বলছে না, চুপচাপ গাড়িতে বসে আছে। অনিলের ইচ্ছে করছে সব কিছু ভেঙে ফেলতে এখন, কিন্তু কি ভাঙবে? কিছুই তো নাই, গাড়িতে আর কি থাকবে। প্রতিদিনের মতো আজকেও তিথিকে দেখার জন্য ভার্সিটির শেষে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ তার চোখে পড়ে তিথি একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলে ভার্সিটি থেকে বেরোচ্ছে। আশেপাশে হৃদিও নাই। অর্নিল আর এক মুহূর্ত গাড়িতে না থেকে গাড়ি বেরিয়ে সোজা তিথির সামনে গিয়ে দাঁড়ালো। 14 দিন পর হঠাৎ অর্নিলকে দেখে তিথি বেশ খানিকটা চমকে যায়, সাথে একটু ভয়ও পায় অর্নিলের রক্তবর্ণ ধারণ করার চোখ দেখে। অর্নিল কাউকে কিছু বলতে না দিয়ে থুম করে ছেলেটার নাক বরাবর ঘুষি মারে। সাথে সাথে ছেলেটা 2 কদম পিছিয়ে যায়, পরে আর নাক দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে যায়। অর্নিল আবারও যেয়ে ছেলেটাকে উড়াধুরা মারতে থাকে। তিথি কিছুক্ষণ থ হয়ে দাঁড়িয়ে থাকে। যখন হুঁশ আসে তখন দৌড়ে যেয়ে অর্নিলকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু না, অর্নিলের গায়ের শক্তির সাথে কিছুতেই পারছে না। তিথি বারবার অর্নিলকে ছাড়ানোর চেষ্টা চালিয়েই যাচ্ছে। নয়ন গাড়ি থেকে এইসব দেখে দৌড়ে আসে সেখানে। অর্নিলের মাথায় এখন আগুন জ্বলছে, কি করছে কিচ্ছু মাথায় নেই তার, তবে তাকে আটকানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছে, এইটা বুঝতে পারছে। এতে যেন অর্নিলের রাগ আরও বেড়ে যাচ্ছে। কে আটকানোর চেষ্টা করছে না দেখি অর্নিল এক হাত দিয়ে তাকে ধাক্কা দেয়। হঠাৎ তিথি চিৎকার করে অর্নিলের পিছে ঘুরে দেখে তিথি রাস্তায় পড়ে আছে, কপালে হাত দিয়ে হাতের ফাঁকে ফাঁকে রক্ত চুয়ে চুয়ে পড়ছে। আর একটু ভালোভাবে তাকিয়ে দেখলো পাশেই একটা বড় পাথর, পাথরের রক্ত লেগে আছে। অর্নিলের মাথাটা চক্কর দিয়ে উঠল, তার মানে রাগের মাথায় সে তিথিকে ধাক্কা মেরেছে, আর সেই ধাক্কা সামলাতে না পেরে তিথি পড়ে যায়, পাথরে লেগে কপাল কেটে গেছে। অর্নিল ছেলেটাকে ছেড়ে দৌড়ে তিথির কাছে যেয়ে তিথিকে উঠায়, বুকের সাথে চেপে ধরে আছে, আর তিথি বলে চিৎকার করছে। আর চিৎকারে রাস্তার অনেক মানুষ এসে জড়ো হয়েছে। অর্নিল চৌধুরীকে এইভাবে রাস্তায় দেখে উপস্থিত সবাই অবাক। তিথি, এই তিথি, কথা বলো না প্লিজ তিথি। অর্নিল, তিথি সেন্সলেস হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠ, হসপিটালে নিয়ে যেতে হবে তিথিকে। অর্নিল তাড়াতাড়ি উঠে তিথিকে কোলে নিয়ে গাড়ির পেছনের সিটে বসে। রুমাল দিয়ে অর্নিল তিথির কপাল চেপে ধরে, যেখানে কেটে গেছে সেখানে রক্ত যেন থামতেই যাচ্ছে না। অর্নিল তিথিকে কোলে নিয়ে হসপিটালে ঢুকে ডক্টর ডক্টর বলে পাগলের মতো চিৎকার করছে। অর্নিল এইভাবে পাগলের মতো চিৎকার করতে দেখে হসপিটালের সবাই অবাক। 2টা ডক্টর আর নার্স এসে তাড়াতাড়ি তিথিকে ওটি রুমে নিয়ে যায়। ওটি রুমে নিয়ে যাওয়ার সময় অর্নিল অনেকবার ভেতরে যাওয়ার জন্য রিকোয়েস্ট করলেও ডক্টররা অ্যালাউ করেনি। অর্নিল কিছুক্ষণ ওটি রুমের ডোরের সামনে দাঁড়িয়ে থেকে পাশে থাকা একটা সিটের মধ্যে বসে পড়ে। অর্নিল কপালে হাত দিয়ে বসে আছে, অবাধ্য অশ্রুকণা অর্নিলের চোখ বেয়ে গড়িয়ে পড়ছে ফ্লোরে। নয়নের খুব খারাপ লাগছে অর্নিলকে এইভাবে দেখতে। জীবনের প্রথম সে অর্নিলকে কাঁদতে দেখছে। অর্নিল, চিন্তা করিস না, তিথির কিচ্ছু হবে না। আমার খুব টেনশন হচ্ছে রে, ভয়ও লাগছে। ভয় কেন? আমি তিথির সামনে দাঁড়াবো কিভাবে? যদি তিথি জিজ্ঞেস করে আমি কেন এমন করলাম, কি অ্যান্সার দিব আমি তাকে? তুই বলে দিবি তুই ওকে ভালোবাসিস। কি বলছিস এইসব? হ্যাঁ, কতদিন তুই এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখবি তিথিকে? কোনো না কোনো দিন তো তিথিকে জানাতেই হবে তুই তিথিকে ভালোবাসিস। অর্নিল ভেবে দেখলো নয়নের কথাগুলো সত্যি, তবুও অর্নিলের প্রচন্ড ভয় হচ্ছে। অর্নিল একটা দীর্ঘশ্বাস ছেড়ে সামনে তাকাতেই দেখে ডক্টর ওটি রুম থেকে বেরোচ্ছে। অর্নিল দৌড়ে তার রুমে চলে যায়। ডক্টর, তিথি কেমন আছে? এভরিথিং ইজ ওকে? ডক্টর বলে, ডোন্ট ওয়ারি মিস্টার চৌধুরী, শি ইজ আউট অফ ডেঞ্জার। মাথায় একটু আঘাত পেয়েছিল, ব্লিডিং হওয়ায় সেন্সলেস হয়ে গেছে, বাট নাও শি ইজ টোটালি ফাইন। ভিতরে যেতে পারবো? ডক্টর বলে হ্যাঁ পারবেন, তবে বেশি কথা বলতে পারবেন না। ডক্টর চলে যাওয়ার পর অর্নিল একবার পা বাড়ায় ওটি রুমের দিকে, আবার কি ভেবে যেন থেমে যায়। কি হলো, ভিতরে যাচ্ছিস না কেন? ভয় লাগছে। কিছু হবে না, তুই যা। অর্নিল ভয়ে ওটি রুমে ঢুকলো। কেউ রুমে ঢুকেছে আভাস পেয়ে তিথি নিজের চোখ জোড়া মেলে। তিথির সামনে এক অগোছালো ছেলে দাঁড়িয়ে আছে। চোখের কোণে পানির কণাগুলো চিকচিক করছে, স্পাইক করা সিল্কি চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে, শার্টের বুকের পাশে একটু একটু রক্ত লেগে আছে। তিথিকে দেখতেই অর্নিলের বুকটা ধুক করে ওঠে। হসপিটালের সাদা ড্রেস পরা মুখটা শুকিয়ে গেছে, কপালে ব্যান্ডেজ, চুলগুলো ছাড়া। অর্নিল এই প্রথম তিথিকে ছাড়া চুলে দেখছে। চুলগুলো পিঠের নিচে থাকায় অর্নিল আন্দাজ করতে পারছে না তিথির চুলগুলো অ্যাকচুয়ালি কত বড়। এই ছিমছাম গেট আপেও যেন অর্নিলের কাছে তিথিকে বড় বড় অপসরার মতো লাগছে।
অর্নিল ধীরে ধীরে হেঁটে তিথির পাশে এসে বসে। তিথি সাথে সাথে মুখ ফিরিয়ে নেয়, যা দেখে অর্নিলের মনের ভয়টা আরও অনেক গুণ বেড়ে যায়। আই এম সরি তিথি, আমি জানি আজ তোমার এই অবস্থা আমার জন্যই হয়েছে। প্লিজ আমাকে মাফ করে দাও। রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না। রাগ ওঠার কারণ কি? তোমাকে ওই ছেলেটার সাথে দেখায়। প্রতিমা আমার ক্লাসমেট, আমার থেকে নোটস চাইতে এসেছিল। রিদি ছিল না, তাই একসাথে কথা বলতে বলতে বের হয়েছিলাম। কিন্তু আপনার রাগ ওঠার কারণটা বুঝলাম না। আপনি কেন রাগ করবেন? কে আপনি? আমার লাইফ, আমি যার সাথে ইচ্ছে তার সাথে কথা বলবো। তিথি প্লিজ শান্ত হও, এখন তুমি সম্পূর্ণ সুস্থ নাও। আমি বাসায় যাব, আর আপনি চলে যান এখান থেকে। আর কখনো আমার সামনে আসবেন না। তিথি প্লিজ, তোমার আমাকে যা শাস্তি দেওয়ার দাও, আমি মাথা পেতে দিব, কিন্তু এই শাস্তিটা দিও না, আমি পারবো না মেনে নিতে। আমি আপনার কথার কোনো আগা মাথা খুঁজে পাচ্ছি না। কেন মানতে পারবেন না? আমার সামনে না আসলে আপনার কি যায় আসে? যায় আসে, কারণ আমি ভালো। তিথি, কেমন আছিস তুই? এই অবস্থা কি করে হলো? অর্নিলের কথার মাঝে হৃদি ছুটে কেবিনে ঢুকে। অর্নিল মন খারাপ করে এক পা দু পা করে কেবিন থেকে বেরিয়ে যায়। নয়ন বারবার অর্নিলকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু অর্নিল কোনো কথাই বলছে না। চুপচাপ হেঁটে গাড়ি অবধি গিয়ে ড্রাইভ করে কই যেন চলে গেল। তিথি রিমিকে সবটা খুলে বলে। রিমি চুপচাপ শুনে কিছু বলে না। 7 দিন পর আজকে তিথি ভার্সিটিতে যাচ্ছে। এই 7 দিন তিথি রুম থেকে এক পাও বের হয়নি, ফোন অফ রেখেছে। তিথি বেশ ভালোভাবেই বুঝতে পারছে অর্নিল দুর্বল হয়ে পড়েছে তার উপর, কিন্তু তিথি আর কোনো মায়ার সম্পর্কের সাথে নিজেকে জড়াতে চাচ্ছে না, একদমই চাচ্ছে না। একবার ধোঁকা খেয়েছে, তার পক্ষে আর সম্ভব না সাহস করে আবারও ধোঁকা খাওয়ার। এইদিকে এই 7 দিনে অর্নিল একটি বারের জন্য তিথিকে দেখতে পারেনি, না একবার শুনতে পেয়েছে তিথির ভয়েস। দেখার জন্য যে চেষ্টা করেনি এমন না, প্রতিদিনই বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকতো, কিন্তু দিন শেষে ব্যর্থ হয়ে বাড়ি ফিরেছে। পাগল পাগল লাগছে নিজেকে এখন অর্নিলের। খাওয়া দাওয়া কিছুই ঠিক মতো করছে না। ছেলের এমন অবস্থা দেখে অর্নিলের বাবা মাও বেশ চিন্তিত। অর্নিলকে তারা আগে কখনো এমন দেখেনি। বারবার জিজ্ঞাসা করেছে কি হয়েছে, কিন্তু অর্নিল কোনো উত্তর না দিয়ে প্রতিবারই ইগনোর করেছে। নয়নেরও অর্নিলকে দেখে কিছু ভালো লাগছে না।